দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসির দোলা। আজ আলোচনায় যাবার আগে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন তাসনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ে যদি আপনাদের একটু প্রথমে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন যে 5 সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে এখনও মতামত জানায়নি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 23টি দল। নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে বিএনপি না বলবে, সেটি তারা জানিয়ে দিয়েছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেমনটি তিনি আগে বলেছিলেন। অন্যথায় জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী বছরের জুন পর্যন্ত। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোনো ঐকমত্যের দিকে যাচ্ছে এমন কোনো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নির্বাচন ঠিক কতদূর, সংস্কারের ভবিষ্যৎ কি, এসব নিয়ে বিএনপি আর এনসিপি কি ভাবছে সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তাজনুবা, আমি প্রথমে আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে চাই। আমি সাংবাদিক জনাব নুরুল কবির, তিনি একটি টক শোতে একটি মন্তব্য করেছেন, যদি সেটি দিয়ে আমি শুরু করি। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলেছেন, তাদের রাজনৈতিক সাংগঠনিক স্বার্থে নির্বাচন পেছাতে চায় তারা। এবং এনসিপির বিষয়ে বলেছেন যে কমিটি হয়েছে, দল গঠিত হয়েছে, কিন্তু যেহেতু আপনারা কর্মসূচি এবং ম্যানিফেস্টো এখনও দেননি, কাজেই কী ধরনের রাজনীতি আপনারা করছেন সেই বিষয়ে তিনি এখনও নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। কিন্তু তিনি এটি বলেছেন যে কাদের সঙ্গে তাদের আপোষ রফা হচ্ছে, কাদের সঙ্গে তারা মেলামেশা করছেন, ডানপন্থার দিকে একটি ঝোঁক, এগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসছে। এ রাজনীতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মৌল চেতনার আলোকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রিপাবলিক, এই রাজনীতি দিয়ে হবে না। প্রথমে যদি তার যেই প্রথম মন্তব্যটি, যে রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থে নির্বাচন পেছাতে চাচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপি, যদি সেই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই আমি। ধন্যবাদ দোলা আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আমরা বারবার বলছি যে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র বা ইচ্ছা আমাদের কাছে নেই। মানে এটা রাজনৈতিক কারণে হোক বা সাংগঠনিক কারণে হোক, আমরা কিন্তু এর আগে জাতীয় নাগরিক কমিটি থেকে তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দুইটা প্ল্যাটফর্ম থেকে পার্টিটা এসেছে এনসিপি। তো আমাদের এর আগে 8ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের বেশ জোরালো এবং দ্রুততার সাথে আমরা কিন্তু যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল জেএনসি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সব পুরো দেশের মানুষ নিজেদের আগ্রহে আমাদের সাথে কানেক্টেড হয়েছিল। সো আমরা যখন পরে পার্টিতে গেলাম, তো এমনিতেই কিন্তু আমরা যখন পার্টিতে যাই তার আগেই আমাদের প্রায় 400টা থানায় প্রতিনিধি কমিটি দেওয়া ছিল। সো আমরা কিন্তু নতুন দল হতে পারি, ছাত্র তরুণদের দল হতে পারে, অনভিজ্ঞ হতে পারি, কিন্তু আমরা কিন্তু আমাদের ছোট ছোট স্টেপ দিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা বড় একটা শক্তি নিয়েই কিন্তু আমরা আত্মপ্রকাশ করেছি। আর আমাদের শুরুর দিন থেকেই 28শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু, এর আগে থেকেও আমাদের কথাবার্তায়, আমাদের আলোচনায় চর্চাটা ছিল এবং 28শে ফেব্রুয়ারি আমরা পরিষ্কার করে এটা বলেছি যে আমরা একটা নতুন সংবিধান প্রণয়ন বা সংস্কার চাই, সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। আমাদের নির্বাচন পেছানোর জন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক ফায়দার জন্য নির্বাচন পেছানোর কথা নয়। তারিখ এই দুইটা সময়, ডিসেম্বরের 2025 অথবা জুনের 2026-এর জুন, এই দুইটা তারিখ ছাড়া, এই দুইটা সময় ছাড়া আমি যদি ভুল না করি, আমরা কিন্তু আর কোনো সময় শুনি নাই। তাহলে এই দুইটা সময়ের মধ্যেই যে কোনো একটা সময়ই হবে। তো এই সময়টার মধ্যে আমরা চেয়েছি গণপরিষদ নির্বাচন হোক, যে একটা নতুন সংবিধান প্রণয়ন / সংস্কার যেটাই হোক। আপনি যে দ্য ডেমোক্রেট পত্রিকার যে ইন্টারভিউর কথা বললেন, ওখানে কিন্তু উনি যে বলেছেন, নাহিদ ইসলাম যে বলেছেন যে তাৎক্ষণিক আমাদের কোনো অগ্রাধিকার না, আমাদের কিন্তু এর আগে বেশ কিছু কাজ আছে। আমাদের কিন্তু দলের নিবন্ধন নিতে হবে,
এবং এর আগে আমাদের এই যে সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের কাছে আমাদের সুপারিশগুলো আমাদের কাছেও স্প্রেডশিটটা এসেছে, আমরা ওটা নিয়ে কাজ করছি। ওনাদের সাথে আমাদের সংলাপ আছে, এরপর নিবন্ধনের কাজ আছে, এরপর আমাদের মাঠে যাব কর্মসূচি আছে। তো আমরা কিন্তু এই কাজগুলা করে যাচ্ছি। তাহলে কি সাংগঠনিক কাজ করার জন্য আপনাদের আর কিছুটা বেশি সময় না, আমরা মনে করি যে নির্বাচন যে সময়ই হোক আমরা প্রস্তুতি নিতে পারবো এবং আমাদের ডিসেম্বরে যদি হয় সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ডিসেম্বরের আগে আপনাদের প্রস্তুতি আমরা আশা রাখি। কিন্তু আমি আরেকটা প্রশ্নের যেটা আপনি বললেন যে জামাত ইসলাম, আমরা যদি সেই আলোচনা একটু পরে যাই, কারণ নির্বাচন পেছানোর বিষয় আসলে প্রশ্নগুলো উঠছে। কারণ হচ্ছে আপনাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম, তিনি যে সাক্ষাৎকারটির কথা বলে আমি শুরু করছিলাম, সেখানে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন এখন আমাদের জন্য তাৎক্ষণিক প্রায়োরিটি না। এবং আমি যদি না ভুল বলে থাকি, জনাব হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে এখন জাতীয় নির্বাচন হতে দেয়া যাবে না। তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে এই প্রশাসনের আগে স্বচ্ছতার পরীক্ষা দিতে হবে। আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে দিন, প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো 5-6টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন। তিনি যখন স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে করার কথা বলছেন, আবার নাহিদ ইসলাম আরও একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এখন পুলিশ প্রশাসন প্রস্তুত নয় নির্বাচন করার জন্য। তিনি মনে করছেন কারণ নির্বাচনের যে ব্যাপক একটা প্রস্তুতির ব্যাপার আছে, পুলিশ প্রশাসন সেটি পারবে বলে তিনি মনে করছেন না। তাহলে জাতীয় নির্বাচন ক্ষেত্রে যদি পুলিশ প্রশাসন প্রস্তুত না থাকে, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ কি এই ভাবনা কতখানি যৌক্তিক যে পুরো দেশ জুড়ে স্থানীয় নির্বাচন হবে এবং সেটিতে সবসময় সহিংসতার মাত্রাও অনেক বেশি হয়, সেক্ষেত্রে কি পুলিশ এটি মোকাবেলা করতে পারবে, নাকি শুধু জাতীয় নির্বাচনের ব্যাপারেই এক ধরনের এনসিপির এক ধরনের কি বলবো এক ধরনের অনাগ্রহ? আপনার এই কথাটার মধ্যেই কিন্তু আমার উত্তরটা এসে যায়। আপনি যে দেখেন নির্বাচন তৎক্ষণাৎ অগ্রাধিকার না, তাহলে আমাদের অগ্রাধিকারটা কি? মিনিমাম সংস্কার বা একটা যেটা উনি বলেছেন যে মৌলিক ভিত্তি সংস্কারের। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার যদি আপনি বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, জনপ্রশাসন এবং আমরা যদি পুলিশ বলি যারা জড়িত, স্থানীয় সরকারের উত্তরটা আমি পরে দিচ্ছি। এই প্রসঙ্গে আমি যদি বলি, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র নাই, আমি বারবার বলছি। আমরা এর আগে শব্দটা যদি আমরা বাদ রাখি, এর আগে আমরা কিছু নির্বাচনের রোডম্যাপের যেরকম আবেদন, আমাদের একটা সংস্কারের রোডম্যাপের আবেদন, যে আমরা নির্বাচন ব্যবস্থাটা স্বচ্ছ চাই, নির্বাচন প্রক্রিয়াটা আমরা অন্য আগের নির্বাচনগুলোর মতো চাই না, যে প্রক্রিয়াটাতে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, স্বচ্ছ হবে, সেটা যে টাইমের মধ্যেই হোক, সেটা ডিসেম্বরে হোক এবং জুনে হোক। আমাদের এই সংস্কারগুলো নিয়ে আমাদের আপত্তি। আপনি জানেন যে নির্বাচন যে সংস্কার কমিশন তারা কিছু সুপারিশ দিয়েছেন, সেই সুপারিশ ব্যতিরেকেই কিন্তু ইসি তাদের নিজের মতো করে পুরনো যে আইন, পুরনো যে নিয়ম বিধান, সেই অনুযায়ী কিন্তু নির্বাচনের জন্য আগাচ্ছিলেন। এবং যে নতুন দল নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি, সেটাও ওনারা সুপারিশ ব্যতিরেকেই দিয়েছেন, যদিও সেটা হাইকোর্টে রিট হয়ে স্থগিত হয়েছে। আমরা কিন্তু বলছি যে আমরা আমাদের প্রস্তুতি মতো, আমাদের সময় মতো দল হিসেবে আমরা আগাবো। এখানে আমাদের 2025-এর নির্বাচন বা 2026-এর নির্বাচনকে টার্গেট করে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেন। আমরা একটা লম্বা সফরের জন্য একটা বড় স্বপ্ন নিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দল এসেছে, কিন্তু আমরা এই নির্বাচন ব্যবস্থাটার পরিবর্তন চাই এবং এটার জন্য যে মিনিমাম সংস্কার, আপনি নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছেন, আমরা চাই তার আগে আপনি সংস্কারের এই কয়েকটা স্পেসিফিক বিষয় নিয়ে আপনি দেখেন। পুলিশের সাথে দলের নেতারা তো সবসময় মিনিমাম সংস্কারের কথা বলছেন। আমি দুঃখিত যে আপনাকে আমি থামিয়েছি। নাহিদ ইসলাম যেমন বলেছেন যে গুরুত্বের বিষয়গুলো হলো পূর্ববর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠন করা। আমরা সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে, যাতে ফ্যাসিবাদী শাসন আবার ফিরে আসতে না পারে, তাই একটি নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। সেক্ষেত্রে তো এটি আসলে যেটি নির্বাচনের আগে যে মিনিমাম সংস্কারের কথা আপনি বলছেন, এগুলো কি মিনিমাম সংস্কারের ভিতর ফেলা যায়? আর সার্জিস আলম যখন বলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের কথা মুখে না আনে, তখন আসলে বিচার প্রক্রিয়াটা তো অনেক লম্বা, সে বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই পুরনো প্রসঙ্গে আর যেতে চাই না। তার আগে যে আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন, আমি ওটার জন্য এক লাইন বলে তারপর এটাতে আসছি। স্থানীয় সরকার নির্বাচন, এই যে স্বচ্ছতার প্রশ্ন আসছে, হ্যাঁ, ওনারা কিন্তু বলছেন যে স্থানীয়টা দলীয় নির্বাচিত দলীয় যে আসবে তার অধীনে হবে। আমরা বলছি যে যদি এই ইসি যদি স্বচ্ছতা হয়, সেটার একটা পরীক্ষা হয়ে যায়। কিছু কিছু স্থানীয় নির্বাচন যদি
অ্যাটলিস্ট কিছু কিছু যদি আগে হয় তাহলে তাদের স্বচ্ছতা নিরপেক্ষতাটা পরীক্ষিত হবে। এইটার প্রেক্ষিতে কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছি। এবার বিচারের কথায় আসি। বিচার আমরা বিচার সংস্কার এগুলো দীর্ঘ প্রক্রিয়া, এটা বারবার আসলে বলে এক ধরনের ব্যাপারটাকে একটা নেগলেক্ট করার একটা মানে এই আমাদের চাওয়াটাকে নেগলেক্ট করার একটা এক্সট্রা কাউন্টার মানে পাল্টা কাউন্টার। কিন্তু আমরাও জানি যে এগুলো দীর্ঘ প্রক্রিয়া, বাংলাদেশের বিচার ব্যবস্থায় তো এটা আরও দীর্ঘ। কিন্তু মিনিমাম একটা দৃশ্যমান বিচার যদি শুরু না হয় এবং স্পেশালি জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন এরকম একটা সুন্দর নির্দিষ্ট একটা রিপোর্ট দিল যে কিভাবে হয়েছে এবং এভিডেন্স বেস একটা রিপোর্ট দিল, তারপরে কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে হাসিনা কি করেছে এবং রক্তের উপর দাঁড়ানো একটা গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তী সরকারের কাছে এই চাওয়াটা তো খুবই যৌক্তিক। এটা শুধু আমাদের দল হিসেবে না, এটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই চাওয়া যে হাসিনার বিচার মিনিমাম শুরু হোক বা দৃশ্যমান কিছু অগ্রগতি আমরা বিচারের দেখি। তা নাকি এটা ভুলে গিয়ে এটা সম্পূর্ণকে বাদ রেখে আমরা নির্বাচনের জন্য বলবো? তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে এতগুলা মানুষ জীবন দিল, অন্ধ হলো, পঙ্গু হলো, যে জাস্ট একটা নির্বাচন ব্যবস্থা যে 15 বছর ধরে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সো লেট দেম ডাই, লেট দেম উইন্ডোট এবং নির্বাচন দাও। ব্যাপারটা কিন্তু এরকম হলো। কিন্তু ব্যাপারটা আমরা এটা বলছি যে আপনারা নির্বাচন চান, নির্বাচন সময় মতোই হবে বা আপনাদের চাওয়া অনুযায়ী হবে, কিন্তু আমরা কিছু ব্যাপারে তো আমরা ঐক্যমতে পৌঁছাই। আমরা হাসিনার বিচারের ব্যাপারে ঐক্য, যেখানে হাসিনা পাশের দেশেই আছে এবং এমন একটা দেশে আছে যারা ভারত ডেডিকেটলি হাসিনাকে সাপোর্ট করছে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার যে আপনারা চান যে শেখ হাসিনার বিচারের শুরুটা হলে তারপরে দৃশ্যমান হলে তারপরে একটা এবং একটা সলিড শুরু। আমরা যদি এই বক্তব্য নিয়ে জনাব শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন এই বিষয়ে। আর নুরুল কবিরের বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, সে জনাব নুরুল কবির তিনি বিএনপির বিষয়ে যেটি বলেছেন যে বিএনপির দিক থেকে একটি তাড়া আছে, আওয়ামী লীগ যেহেতু দৃশ্যে নেই, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হলে 15 বছর ধরে নির্যাতনের যে ভিকটিম বিএনপি হয়েছে সেটির সুফল তারা গলে তুলতে পারবে এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করেছে তাতে যত সময় যাবে জনপ্রিয়তা তত কমবে, একান্তই সিট পাবার পরিসংখ্যান ভিত্তিক রাজনীতি করছে বিএনপি। আপনার মন্তব্য জানেন। শোনেন, বিএনপির এটা নুরুল কবির সাহেব বলেছেন ওনার দৃষ্টিভঙ্গি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ওইটা না। আমরা যে ঘরপুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এরকম একটা ব্যাপারও তো আছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অন 11 থেকে স্পষ্টত যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, জানেন তো, এবং দৃশ্যপট তৈরি করা এবং ডকুমেন্ট তৈরি করা সব কিছু আছে। প্রণব মুখার্জির ভূমিকা এবং ওপেন সিক্রেট যেটা, আর্মি চিফ কী ভূমিকা পালন করেছেন যে নির্বাচন সুষ্ঠু হইলে অবাধ হইলে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব বিএনপিকে ক্ষমতায় আসতে দেবে না। 13 সালেও তাই হলো, 14 সালে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, 18 সালেও তাই হলো, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যদি গ্রহণযোগ্য। 24 সালে কি হলো? তাই হলো যে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। 18 সালে যা হলো 24 সালেও তাই হলো, একই রকম তো, মানে বিএনপিকে ঠেকানোর তো একমাত্র টার্গেট গোল এক এক প্রক্রিয়ায় হয়েছে, এক এক রঙে হয়েছে। এখন বিএনপিকে ঠেকানোর টার্গেট ঠিক আমরা সেটাই বলছি, ওই জায়গাটাই আসছি। আমরা এখনো মনে করছি যে এই যে অন 11-এর কনস্পিরেসি কেউ সকলে না হলেও এটা বোধহয় এখনো ধারণ করছেন। ওই যে বললাম না, ঘরপুরা গরু সিঁদুরে মেয়েদের, তাহলে তো বলাও হচ্ছে যে কি পরিবর্তন হবে, বিএনপি তো ক্ষমতায় আসবে, ভোট দিলে এখন ভোটের দরকার কি, এখন নির্বাচন সংস্কার করতেই থাকি আমরা। কি সংস্কার করবো, এর আগা কি পাশা কি গোড়া কি, কতটুক সংস্কার, কতটুক মিনিমাম, কতটুক ম্যাক্সিমাম, বায়োবিও টোটালি যেটা অন 11 থেকে শুরু হয়েছে, এটাই তো হচ্ছে। আপনি নির্বাচন 2 মাস পরে হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বিএনপি বিদ্রোহ ঘোষণা করবে, এরকম না বিষয়টা। কিন্তু এর তো কোনো একটা সুনির্দিষ্ট স্পেসিফিক কথাই এখন পর্যন্ত আমরা আসতে পারিনি। আপনি বলেন যে আপনার বড় সংস্কার কি আর ছোট সংস্কার কি, বা আপনি কতটুক করতে চান, আপনার কতটুক সময় লাগতে পারে, বা আপনার 2 মাস বেশি লাগতে পারে। বাংলাদেশের ইতিহাসে এই শাহাবুদ্দিন আহমেদ 3 মাস এরশাদের 9 বছরে জঞ্জাল পরিষ্কার করে একটা নির্বাচন করেছিল, এ যাবৎকালের গ্রহণযোগ্য নির্বাচন অনেকেই বলেন, সবচাইতে ভালো নির্বাচন। আমি বলিনি 3 মাস, আমি বলিনি 6 মাস, আমি বলিনি 9 মাস, তার 3 গুণ সময়, তারও বেশি সময় আমরা বলেছি। এখন পর্যন্ত আছি, আমরা যুদ্ধ ঘোষণা করিনি। নির্বাচনে 1 মাস পরে হইলে যে যুদ্ধ হয়ে যাবে তা না। ছাত্ররা বা আমাদের বোনেরা যেটা বললেন, এমন খারাপ কিছুও বলেননি।
বা এরকম কোনো মানে মানে তাদের সাথে আমাদের এরকম কোনো যুদ্ধাঙ্গী পরিবেশও তৈরি হয়নি। কিন্তু বিষয়টা সংকটটা অন্য জায়গায়, এই জায়গাটাও আপনাকে অ্যাড্রেস করতে হবে, বুঝতে হবে কি কারণে বিএনপি যদি নির্বাচন হয় আপনি নিশ্চয় করে কিভাবে বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, আমি জানি না অন্তত, বা 3 মাস পরে হলে যাবে না বিএনপি, এই নিশ্চয়তা বা আপনাকে কে দিয়েছে সেটাও আমি জানি না, ওটা জানবারও আমার প্রয়োজন নাই। আমার বক্তব্যটা অন্য জায়গায়, যেই বিপুল আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা আনলাম বা ছাত্রদের সরকারকে আনলাম, হ্যাঁ একরকম প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, সেই বিপুল আকাঙ্ক্ষার যে সে তাজনুবা নিজেই বলছে যে মিনিমাম বিচারটাও শুরু করা গেল না। 7 মাস এটা কি খুবই কম সময়? হাসিনারই কি সরকার এটা? তাহলে তো বলবো হাসিনারই সরকার, তারা বিচার চাচ্ছে না, শুরুই করতে পারছে না, এটাও তো একটা ব্যর্থতা। এরা 7 মাসে যেই বিচারটা শুরু করতে পারেনি, তারা বাকি 7 বছরে কি করতে পারবে? মর্নিং শোজ দ্য ডেইজ, এটাই তো মূল বক্তব্য। আপনি সংস্কার বলেন, যাই বলেন, আমার যে বিপুল আকাঙ্ক্ষা, গণতন্ত্রের কথা বলেন, সংস্কারের কথা বলেন, ভালো ভোটের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, আমার ব্যক্তিগত উন্নতির কথা বলেন, অর্থনৈতিক মুক্তির কথা বলেন, সাম্যের কথা বলেন, বৈষম্যহীন সমাজের কথা বলেন, আপনি যাই বলেন বলছো, এটাই তো আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার কতটুকু আমি অর্জন করতে পেরেছি? আপনার আমার নিরাপত্তার কথা বলেন, তাহলে যদি আমি পূরণ না করতে পারি এই 7 মাসে, তাহলে আপনি একদিন বেশি আমি অনির্বাচিত মানুষকে কেন রাখবো? আপনি কি স্যাটিসফাইড তাদের এই 7 মাসের ভূমিকায়, বা তারা করতে পারবে? আপনি কি কনফিডেন্ট? আপনি মনে করছেন যে তারা করে ফেলতে পারবে? 7 মাস না, ওই যে জুন মাস পর্যন্ত যদি আমি রাখি, হ্যাঁ কি করবে? আমার দৃষ্টিভঙ্গিটা অন্য। সংস্কার যেটা আপনি রাতারাতি আপনি যে আকাঙ্ক্ষার কথা বলছেন বা যে বন্দোবস্তের কথা বলছেন, আপনি বলছেন একদিকে, ভূতের পায়ের মতো যাচ্ছেন উল্টা দিকে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, এগুলো বললে অনেক সময় তিক্ততা বের হয়ে আসবে। হ্যাঁ, আপনি গোতা মারছেন খালি বিএনপিকে, আক্রমণ করছেন বিএনপিকে। দরকার তো নাই আপনাকে বিএনপিকে আক্রমণ করবার, গোতা মারবার, কারণে অকারণে কেন করছেন আপনি? বিএনপিকে আপনার শত্রু? বিএনপি বরং চায় যারা রাজনীতি করতে আসছে তরুণদের মধ্য থেকে, তারা যদি সরকারে থাকে, তারা যদি আমার বিরোধিতা থাকে, আমি রিল্যাক্স ফিল করব। কারণ বাংলাদেশপন্থী একটা মানুষ, জন্মের পর থেকে বিএনপি কখনো বাংলাদেশ বিরোধী ভূমিকা পালন করেনি। আপনি ক্যাটাগরিক্যালি যদি আলোচনা করে দেখেন, 71 বলেন বাংলাদেশে একটা রাজনৈতিক দলের প্রধান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। জি জনাব বাবুল, আমি সেই আলোচনায় যাব, যদি তার আগে একটু তাজনুবা যেটি বলছিলেন যে বিচারটা অ্যাটলিস্ট দৃশ্যমান হলে তারপরে তারা নির্বাচনের কথা ভাবতে চান, সেটি তাদের দলের। এই বিষয় নিয়ে যদি একটু আমি জানতে চাই যে বিএনপি আসলে বিচারের বিষয়ে খুব বেশি সোচ্চার আমরা কখনো দেখতে পাচ্ছি না, সবসময় নির্বাচনের বিষয়ে অনেক বেশি সোচ্চার বলে মনে হচ্ছে। সংকটটা যখন অস্তিত্বের হয়ে যায়, এর মধ্যে অনেকগুলো সংকট আঘাত করেছে বাংলাদেশকে, অনেকগুলো সংকট, জাতীয় সংকট, সার্বভৌমত্বের সংকট আপনি দেখেছেন, অর্থনৈতিক মুক্তির সংকট, তারপরে আমার ওই জাতীয় অস্তিত্বের সংকট, এই প্রতিনিয়ত ওই যে বললেন না, সাম্প্রদায়িক বা জঙ্গি একটা বাষ্প, আইন নাই, শৃঙ্খলা নাই, আপনার নিরাপত্তা নাই, নারীর নাই, বিষয়গুলো যখন এখানে চলে আসে না, তখন আপনি যেই সংকটের কথা বলেন, ওই সংকট তখন পিছনে পড়ে যায়। আগে আপনার বাঁচার প্রশ্ন, আগে আপনার অস্তিত্বের প্রশ্ন, তারপরে আপনি অন্যকে বিচার করবেন, অন্যকে আক্রমণ করবেন, সেইটা আমি বলছি না। হাসিনার দ্বারা যত নির্যাতিত হয়েছে বিএনপি, আমরা যখন পিচ ঢালার রাজপথ যখন গলিত মিছিলের এই রাস্তার মধ্যে যখন বসে বসে কর্মসূচি পালন করেছি 42 ডিগ্রি, তখন আমি আরামে এসে আপনি হলে থেকেছেন। আমরা যখন এই নয়াপল্টনে এই হাঁটুপানির মধ্যে দাঁড়িয়ে মিছিল করেছি, তখন আপনি হলে থেকেছেন, আরামে এসে থেকেছেন। আমার কর্মীটা তখন ডান্ডা বেরিয়ে পড়ে মায়ের ডেড বডি দেখতে আসছে, তখন আপনি মায়ের হাতের ভালো রান্না খেয়েছেন। এখন এইটাকে যদি, আমার এই ত্যাগকে যদি আপনি আক্রমণ করেন বা প্রশ্ন করেন, তখন কিন্তু এই সম্পর্কটার মানে মানে মধুর থাকে না বা একসাথে চলার থাকে না। তারপরে আমরা বিশ্বাস করি যে এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভালো কথা, অবশ্যই তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের বিরোধিতা করা, বৈপরীত্য করা এটা আমার কাজ না। তারা সরকারি দল হোক, তারা রাজনীতিতে হোক, তারা বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল, তাদের মানে সাফল্য আমরা এটা কামনা করি, এবং তাদের সাথে গুতাগুতি করা, ওই সিং জ্বালাইছে এই জন্য, এটা আমাদের কাম্য না, এটা আমরা করতে চাই না। জি, এখন এই সরকার যেসব কাজে ব্যর্থ হচ্ছে, বা আপনি বলছিলেন যে বিচার কেন তারা 7 মাসে এখনো শুরু করতে পারলেন না, আপনার কি মনে হয় যে নির্বাচিত সরকার আসলে কি সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে? নির্বাচিত সরকার আসলে কি হবে সেটা পরের প্রশ্ন, এটা হাইপোথিসিস। আমি এখন কি হচ্ছে আমি সেটার কথা বলছি। নির্বাচিত সরকার আসলে সব সমস্যার বাংলাদেশ দুধার মধু সাগরে ভাইসে যাবে, এটাও আমি বলছি না। তখন আপনি স্যাটিসফাইড হতে পারবেন আপনি যে আমি এই সরকারকে ভোট দিয়ে এনেছি অথবা আনি নাই, অতএব খারাপ কিছু হইলে আমি করেছি। এখন কি তাই বলতে পারবেন? আপনার সেই স্যাটিসফ্যাকশন আছে? অর্থাৎ আপনাদের এবং
এইটা শোনেন, আপনার প্রশ্নটা ওই জায়গা না। সংস্কারের কথা বলছেন, যাই বলছেন, আমরা বাংলাদেশ, হ্যাঁ রাজনৈতিক নেতৃত্ব, দল, রাজনীতি এগিয়েছি পিছিয়েছি, কিন্তু বিগত 15 বছর আমরা যে পিছিয়েছি, এই পিছনটাকে আমাদের বেশি দৃশ্যমান মনে হচ্ছে। এই কারণে আপনি এই যে সংস্কার হয় নাই কে বলছে আপনাকে? আপনি বলেন বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথে প্রতিনিয়ত বক্তৃতায় খালেদা জিয়ার নামে যে খিস্তি খোর করতো, তারেক রহমানের নামে যে খিস্তি খোর করতো, প্রধানমন্ত্রী চেয়ারে বসে আপনার টেলিভিশনে দেখাইতেন, কেউ প্রফেসর ইউনূস কারণে এরকম খিস্তি খোর করে বা করছে? এই যে হাসান মাহমুদরা যেটা করতো, উবাইদুল কাদেররা করতো, এই যে রাজনৈতিক অসুস্থ একটা বাস্তবতা, সেটা কেউ করছে? তারেক রহমান তার বক্তৃতায় করেছে, খালেদা যে 1 মিনিট করেছে, প্রফেসর ইউনূস করেছে, এই টক শোতে বসে গুতাগুতি মারামারি এরকম হয়েছে না? আমরা করছি এখন, সেটা আলোচনা তো করছি। এটা কি একটা পরিবর্তন না? বাংলাদেশের পার্লামেন্টের সবচাইতে বড় পরিবর্তন এই যাবৎকালের, যে বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে আমরা ফিরে আনছি আর হাসিনাকে তাড়াইছি। এর চাইতে বড় সংস্কার আপনি কি মনে করেন বাংলা? এবং আমি এটা আরো মনে করি, আপনি যত সংস্কারের কথা বলছেন, এই সবচাইতে সংস্কারের মধ্যে বড় সংস্কার হলো কেয়ারটেকার প্রভিশনটাকে আপনি সংবিধানে বা নির্বাচনের জন্য আপনি যে পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছেন, এইটা যদি আপনি ধরে রাখতে পারেন, অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে। এবং যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা আপনি বললেন, শুধু রাজনৈতিক সংস্কৃতি না, আমি নির্বাচনের যে জীবন দেয়া কি সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জাস্টিফাই করতে পারি কিনা সেই বিষয় নিয়ে আমরা বিরতির পর কথা বলবো। একটা বিরতি শেষ করে দেই আপনার এই প্রশ্নটা এক কথা দিয়ে। আমি চাইলে সব পরিবর্তন আমি এই রাতের মধ্যে করে ফেলবো, এটা আমার আকাঙ্ক্ষা। আমি পারবো? আমি আপনাদের মনে হচ্ছে যে যৌক্তিক এবং বাস্তববাদী চাওয়া নয়। এই আলোচনায় আমরা ফিরবো। এবং তারেক রহমান আজকে একটি বক্তব্য দিয়েছেন যে চরমপন্থা এবং উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এই ধরনের উদ্বেগের আসলে কারণ কি, কেন আপনাদের এরকম মনে হচ্ছে, সেই বিষয় নিয়ে বিরতির পরে আমরা আলোচনা করতে চাই। দর্শক, এটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব বাবুল আপনার সঙ্গে, এবং আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে তারেক রহমান আজ একটি ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে চরমপন্থা এবং উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে, এবং আপনিও আপনার বক্তব্যের শেষের দিকে এই ধরনের একটি ইঙ্গিত দিচ্ছিলেন। হঠাৎ করে এই ধরনের কেন মনে হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে যে এরকম একটি আশঙ্কা তৈরি হচ্ছে? আজকে আপনি একটু আগে বললেন এখানে মাথাচাড়া কেন দিয়েছে, ওই সরকারের দুর্বলতা, দুর্বল সরকার যদি থাকে তখন সব ওই পন্থা টন্থা মাথাচাড়া দেয়। তো এই চরমপন্থা বলেন বা উগ্রপন্থা বলেন, এটা তো আশঙ্কার ব্যাপার সবসময়, সব রাষ্ট্রে, অনেক রাষ্ট্রকে ব্যক্ত করে দিয়েছে দুনিয়ার ইতিহাসে। সেই জন্যে এরা কখন সুযোগ পায়, যখন কোনো মাচ্ছন্যায় থাকে সমাজের মধ্যে বা সরকারের মধ্যে দুর্বলতা থাকে, ফাংশন করছে না সরকারের উইংগুলা, তখন এরা আবার ওই মাথাচাড়া দিয়ে ওঠে। সেরকম ইঙ্গিত দেখছেন অনেকগুলা কি ভাঙছে, কি বলে ওই মন্দির তো না, কি বলে ওই মাজার টাজার কতগুলা ভাঙছে। হ্যাঁ, এখানে এর আগে কয়দিন ওই যে কি হিজবুত তাহারি নিয়ে নানান ধরনের কাণ্ড কারখানা, এগুলো আমরা দেখছি। নারায়ণগঞ্জে অ্যারেস্ট আজকেই তো দেখলাম, কাকে করলো, যে কিসের আসামের যে এক উগ্রপন্থী সংগঠনের, তাকে গ্রেফতার করা হলো, আরসার। হ্যাঁ, তো এই যে সামগ্রিক বিষয়গুলো, এটা তো নিশ্চয়ই আশঙ্কার ব্যাপার। সেই জন্য গণতন্ত্র ব্যাহত হতে পারে নিশ্চয়ই, এবং আমরা রাষ্ট্র হিসেবে বিপদে পড়ে যেতে পারি এই সামগ্রিক বিষয় নিয়ে এমনিতেই। তারপরে আপনার একটা বিষয়, এটি কি এক ধরনের রাজনৈতিক কৌশল, বারবার এই উগ্রবাদ এবং ইসলামী চরমপন্থা এগুলোর এক ধরনের ভয় দেখানো? কারণ আমরা দেখতাম যে শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা কিন্তু অনেক দিন ধরে, অনেক বছর ধরে আন্তর্জাতিক বিশ্বকে এই ধরনের বার্তা দিয়ে গেছেন। হাসিনা ওই যে কয়দিন পর একটা ধরে আনতো কি ওই জঙ্গি নাটকগুলো, তার সরকার না থাকলে এরকম কি হয়েছে, সেটি মাথাচাড়া দিয়ে উঠবে। বিএনপি কে অনেকটা সেই দিকে শুরু, এরকম তো ধরেনি এই গভর্নমেন্টই যে ধরছে, বারবার বলছে যে উগ্রপন্থী আসামের, আপনারা নিউজে দেখাইলেন, বিএনপির গভর্নমেন্ট তো না এটা, এটা নিরপেক্ষ গভর্নমেন্ট, তারা এইগুলো ধরছে। আর এর আগে এটা শেষ কথা নয়, মাজার ভাঙার কথা বললাম, তারপরে কি বললাম, ওই যে ইসের নামে 3 দিন 4 দিন 5 দিন আগে শাহবাগ থানায় টানায়, হ্যাঁ, তারপরে ওই ইসের পরে যে ঈদে মাল্লা দিয়ে বের করতেছেন, এই সমস্ত বিষয় দেখছি। বাংলাদেশ উগ্রবাদে ভরে গেছে, এই কথা আমরা বলিনি। মানে যদি এরকম হয়, এরকম সরকারের দুর্বলতার কারণে হয়ে থাকে, দিস ইজ ফার্স্ট একটা বক্তব্য দিয়েছে, সকাল দুপুর বিকেল এটা নিয়ে জিকির করেন না কিন্তু তারেক রহমান, যে বাংলাদেশ উগ্রবাদে ভরে গেছে, বাংলাদেশ কালকেই গণতন্ত্র ব্যাহত গেলে, বিষয়টা না। এটা আপনাকে সচেতন হবার জন্য বলেছেন। একটা রাজনীতিবিদকে 10টা চোখ রাখতে হয়, 10টা বিষয়কে ওয়াচ করতে হয়, একজন রাজনৈতিক নেতৃত্বকে এই বিষয়গুলো নিয়ে ওয়াচ রাখতে হয়, জনগণের সেন্টিমেন্ট নিয়ে ওয়াচ রাখতে হয়, ভবিষ্যৎ নিয়ে ওয়াচ রাখতে হয়, জনগণের ভোগান্তি নিয়ে ওয়াচ রাখতে হয়, আন্তঃরাষ্ট্রের সম্পর্কের দিকে ওয়াচ রাখতে হয়। হ্যাঁ, তাকে এই বিষয়গুলো আব্দুর রহমানের উত্থান হয়েছিল, তখন তো রাজনৈতিক সরকারগুলোই ক্ষমতায় ছিল, এবং বিএনপি রাজনৈতিক সরকারই তাদেরকে গ্রেফতার করেছিল,
কোনো অরাজনৈতিক সরকার গ্রেপ্তার করে না, বিচারও করেছিল। হ্যাঁ, এই সরকার সেরকম করতে পারবে না, এরকম কি আশঙ্কা করেন আপনি? এই সরকার, এই যে ওরা তো বলছে যে শুরুই করতে পারে না 7 মাসে কারো বিচার। আমরা যদি এই সরকারের উপর এখন আস্থা রাখছি, আমাদের সমর্থিত সরকার, হ্যাঁ, এবং আমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করিনি, মাঝে মাঝে পরামর্শ দেই, যদি ডাকে কথা বলি, হ্যাঁ, কোনো, এবং এটাও ঠিক বিএনপি যদি বা রাজনৈতিক শক্তি যদি তার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তারা টিকতে পারবে কিনা আমি জানি না, কতক্ষণ টিকতে পারবে সেটাও জানি না, আমরা সেই চিন্তাও করছি না। বরং আমরা এই কথা বলছি যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাহলে জাতি রাষ্ট্র হিসেবে আমাদের বিপদ, সকলের বিপদ। এটাকে পজিটিভলি দেখা উচিত আপনাদের। তাজনুবা, আপনার কাছে যেতে চাই, এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান। হ্যাঁ, কয়েকটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। যে বিচার শুরুই করে নাই এই ব্যাপারটা না, আমরা আসলে যে আমরা অন্যান্য রাজনৈতিক দল সবাই যারা এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল তাদের কাছে আমরা আহ্বান জানাই যে আমরা বিচারটার প্রতি, এই প্রক্রিয়াটার প্রতি এবং হাসিনার ব্যাপারে আমরা একসাথে এক জোরালো অবস্থান নেই। এখন যদি এক পক্ষ নির্বাচন করে একদম পুরো অস্থির হয়ে যায়, তখন কিন্তু এটা একটু কম গুরুত্ব পায়। এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা সরকারকেও সাহায্য করি এবং যেভাবে আন্তর্জাতিক ভাবে এই বিচারের পক্ষে অনেকগুলো প্রমাণ এসেছে এবং সমর্থন এসেছে, এটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে কিনা, যাওয়া উচিত, যাতে এর আগের মতো যেসব মানবতা বিরোধী যেসব অপরাধ যদি মানে যেগুলো একটু প্রশ্নবিদ্ধ ছিল, এই দফা যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, বিচারটা যাতে স্বচ্ছ হয়। আমরা চাই যে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি এটার ব্যাপারে সোচ্চার হোক। আরেকটা যেটা ভাই বললেন যে অস্তিত্বের প্রশ্ন, এই বিচার চাইতে গেলে ওনারা অস্তিত্ব প্রশ্ন যখন আসে তখন বিচারটাকে এক সাইডে রেখে তাদের আগে অস্তিত্বটাকে কনফার্ম করতে হয়। এটার যদি আমি অন্য একই সমার্থক কিছু বলি যে আগে আমাকে ক্ষমতা কনফার্ম করতে হবে, তারপর আমি বিচার করব, এটা আপনিই বলেছেন। এবং অস্তিত্ব কনফার্ম মানে প্রশ্নটাকে যখন আমি সলিড করব কিভাবে, আমি ক্ষমতায় যেয়ে, কারণ এটা অনির্বাচিত সরকার। তাহলে ভোট দিয়ে বারবার ওনাদের মুখে যে কথাটা অনির্বাচিত সরকার, তাহলে ভোট দিয়ে যে সরকার আসবে সেটা হচ্ছে নির্বাচিত সরকার, আর রক্তের উপর দিয়ে যে সরকার আসলো সেটা তাহলে অনির্বাচিত সরকার। মানে 5ই আগস্ট পুরো দেশ মিলে হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় ঘোষণা করে ফেলেছে, এতগুলা মানুষ রক্ত দিয়েছে। এই এত বড় একটা নজিরবিহীন গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সরকার, এর পরে যে এই যে ওনারা বললেন 1/11-এর ষড়যন্ত্র, 1/11 দিয়ে কি হয়েছিল, বিরাজনীতির একটা সূচনা হয়েছিল বাংলাদেশে, যেটা হাসিনা পরে মানে সাকসেসফুলি ড্র্যাগ করে নিয়ে গেছে। এই জুলাই অভ্যুত্থানের পরে তো বাংলাদেশে সেই রাজনৈতিক ময়দানটা ওপেন হয়ে গেছে, বাংলাদেশ আবার রাজনীতিতে ফিরেছে সেই বিরাজনীতির ধারা থেকে, এবং এতগুলা মানুষ জীবন দিয়ে বিএনপিকে আবার রাজনীতির ময়দানে, ওনারা গত 15 বছর নির্যাতিত হয়েছিলেন, কিন্তু জনগণ তাদেরকে আবার রাজনীতিতে ফিরিয়েছে। জনগণের দেখভাল তারা কিন্তু করতে ব্যর্থ হয়েছে বিরোধী দল হিসেবে। সেই জায়গায় জনগণ তাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে জনগণ তাদেরকে রাজনীতিতে ফিরিয়েছে। এখন যে মানুষগুলা মারা গেল তাদের বিচারটাকে আপনি একপাশে রেখে, আপনি যদি তাদের সেন্টিমেন্টটাকে বাদ দিয়ে, তাদের চাওয়াটাকে বাদ দিয়ে, তাদেরকে বাদ দিয়ে আবার আপনার অস্তিত্বের প্রশ্নে, অস্তিত্বকে আপনি কনফার্ম করার জন্য যদি আবার, বা ক্ষমতা কনফার্ম করার জন্য যদি আপনি বিচারটাকে দীর্ঘায়িত করেন বা সহযোগিতা না করেন, মিসলিড করা হচ্ছে। আমি বিএনপির অস্তিত্বের কথা বলিনি, জাতি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নের কথা বলেছি। এই প্রশ্ন তো এখানে সম্মুখীন আমরা হয়েছি। প্রফেসর ইউনূস ডাক দেননি, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার পরিবেশ তৈরি হয়নি, হয়েছে তো। সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি না, একটা সংকটের কারণেই তো হয়েছি। এখন আপনি সেটাকে বিএনপির অস্তিত্বের সংকটের সাথে মিলে যদি আপনি এটা বর্ণনা করেন, মানে এই ন্যারেটিভ, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু তাজনুবা এরপরে যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে আপনারা 15 বছর ধরে নির্যাতিত হয়েছেন, অসম্ভব রকম নিপীড়িত হয়েছেন, এবং আপনাদের নেতাকর্মীরা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে, জেল খেটেছে, বাড়িতে থাকতে পারেনি। এটাও যেমন সত্যি, আপনারা আন্দোলনে ছিলেন সেটিও যেমন সত্যি, কিন্তু সেই আন্দোলন পূর্ণতা পায়নি যতদিন না পর্যন্ত ছাত্র জনতা মাঠে নেমেছে এবং ছাত্র জনতা প্রাণ দিয়েছে এবং ছাত্র জনতা শেখ হাসিনা সরকারকে নামতে পারেনি কেন? এই যে বললেন না, তাদের প্রতি যে দায় সেটিকে আপনারা কিছুটা আমি বলি, এই যে যারা শহীদ হয়েছে শুধু তারা শহীদ হয়নি, এর মধ্যে আমারও শহীদ আছে, দ্বিতীয় শহীদ আমার শহীদ। এখন আপনি যদি সব আপনার শহীদ হয়ে যান বা আপনার প্রয়োজনে গিয়েছে, আমার কথা শুনেন, এই প্রশ্নটা যে বলে, এই যে 15 বছর আমরা পারিনি তারা পেরেছে, এর মধ্যেও তাদের দায় আছে।
আমরা ডেকেছি, তারা আসেনি। তারা তখন ছাত্রলীগ হয়ে, হেলমেট বাহিনী হয়ে আরামে এসে হলে জীবনযাপন করছে। আমি পিচ ঢালা রাজপথে ছিলাম, আমি লড়াই করেছি, আমি আত্মাহুতি দিয়েছি, আমি গুম হয়েছি। হ্যাঁ, আমার ডাকে ছাত্ররা ছাত্রলীগ ছিল, এটি না না না, অনেকেই ছিল, অনেকেই ছিল। যারা না থাকেও, ছাত্রলীগ ছিল তারা নাও শেষ যদি পর্যন্ত থাকে, ছাত্রলীগ শোনেন, ছিল। নাও যদি থাকে, তাদের সাথে মিলেমিশে একাকার হয়েছিল। যখন আমার ভাইয়েরা পরীক্ষা দিতে পারে নাই, তখন তারা একাডেমিক ক্যারিয়ার চমৎকার ভাবে সম্পন্ন করেছে। যখন আমার ভাইয়েরা মায়ের অসুস্থতা, মৃত্যুর পরে ডেড বডি দেখতে যেতে পারেনি, তখন তারা মায়ের রান্না খেয়েছে। এই অনেক দুঃখের ইতিহাস। এখন আপনি যদি করেন যে আমি হাসিনার বিচার চাই না, আওয়ামী লীগের বিচার চাই না, এটা আমার সাথে তামাশা আর প্রতারণা। মানে মানে আপনি চান মায়ের চাইতে তখন মাসির দরদ বেশি না, এই বক্তব্য তখন চলে আসে। আপনি বলতেছেন যে কি বিএনপি 111 নাকি, যে অস্তিত্ব রক্ষার কথা। অস্তিত্ব রক্ষার কথা কি? আমি অস্তিত্ব রক্ষা, বিএনপি 17 বছর টিকে ছিল লড়াই করে, আপোষ করে না। একজন বিএনপি কর্মীও আওয়ামী লীগের সাথে মাথা বিক্রি করে নাই, আপোষও করে নাই, দলটা টুকরো করে। বাংলাদেশের রাজনৈতিক দল একটাই ছিল, বিএনপি। এই 17 বছর আওয়ামী লীগের সাথে ফাইট করে একচুয়াল বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, কিন্তু বিএনপি বিপুল জনপ্রিয়তা নিয়েছিল। হ্যাঁ, এবং রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে, তাহলে ওটাই হলো প্রকৃত রাজনীতি। এখন প্রেক্ষাপট বদল হয়েছে, আপনারা বদল করে, আমরা ধাক্কায় 15 বছর ধরে খাদের কিনারে আনছি। এখন আপনি আর আমি সবাই মিলে ধাক্কা দিচ্ছি, খাদে পড়ছে। এই তো বিষয়টা। হাসিনা নাহলে আরো 5 বছর পরে পড়তো, আর আপনি আসলে আরো 5 বছর আগে আমরা ফেলাই দিতাম। আর আপনি যদি আসতেন, তাহলে আরো 5 বছর আগে হাসিনার খাদে ফেলে দিতাম। বাবুল, জুলাই আগস্টে শেখ হাসিনা কি খাদের কিনারে ছিলেন? শেখ হাসিনা সরকার কি খাদের কিনারে ছিলেন এরকম মনে হয়? কেতাল কোথায় ছিল? বাংলাদেশে হাসিনার অস্তিত্ব 14 সালে পরে শেষ হয়ে গেছে রাজনীতি। হ্যাঁ, তারপরে সে যেটা ছিল ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং বাংলাদেশের কিছু এই বাহিনী তাকে ক্ষমতায় রেখেছিল। সে একটা দেউলিয়া মানে ব্যাংকরাপ্ট পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল, ক্ষমতা দখল করেছিল। তার শক্তির উৎস যেটাই হোক, কিন্তু সেই শক্তির উৎস তো শেষ পর্যন্ত তার সাথেই ছিল। হ্যাঁ ছিল, এবং শেষ পর্যন্ত তারা পারেনি। ওই যে ওরা রাস্তায় নেমেছে, ওদের সাথে আমরা সকলে নেমেছি আর টিকতে পারি। শোনেন, ফ্যাসিবাদ স্বৈরাচার যুগে যুগে থাকে, এর বেশিও থাকছে। এর সাথে ছিল, এর সাথে সাথে কোনো রাজনৈতিক দল ছিল না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, আমরা সব এক ছিলাম। তাও 9 বছর সে শাসন করে গেছে। হোসনি মুবারক বলেন, এই বলেন, দুনিয়ায় কালে কালে, এটা আছে, ইতিহাসে আছে। হ্যাঁ, এর জন্য শুধু বিএনপি পারেনি, বিএনপি তালা খুলতে পারেনি, বিএনপি এটা করতে পারেনি, বিএনপি কিন্তু বিএনপির যে বিএনপির সাথে আপনি আসেননি, তখন আপনি তখন তৈলমর্দন করেছেন হাসিনাকে। সেই জন্য হাসিনা আরো সাস্টেইন বেশি করেছে। আপনি তখন হাসিনার মানে প্রশংসা করতে হতো, বিকল্প না, এই কথা কয়ে বেড়াইছেন। সেই জন্য হাসিনা আরো বেশি ছিল। পরে যখন আপনি আসছেন, তখন হাসিনাকে আমরা সবাই মিলে বিদায় করতে পেরেছি। আমার শক্তি এবং আপনার শক্তি এক হয়েছে। তাসনুবা, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? অবশ্যই। আপনার এই বক্তব্যটা খুবই আপত্তিকর। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি যে সবাই হেলমেট বাহিনী হয়ে এখানে আত্মগোপনে ছিল। আমি আপনার কথার সময় ইন্টারফেয়ার করাটা আমার অভ্যাসে নাই। এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিএনপির ব্যানারে না। বিএনপির প্রত্যেকটা নেতার বক্তব্য কিন্তু অনেয়ারে আছে, এখনো আপনি সার্চ দিলে পাবেন। রিজভী থেকে শুরু করে, জনাব রিজভী থেকে শুরু করে সবাই বলেছেন যে এটাতে সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা ছাত্রদের দিকে তাকিয়েছে। এই নাম না জানা কয়েকটা ছাত্রের ডাকেই পুরা দেশ এক হয়েছে। এটা আপনারা মানেন বা না মানেন, এর থেকে বড় সত্য বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে আর কিছু নাই। আপনি মাঝখানে কথা বলেন না, আমাকে কথা শেষ করতে দেন। মোটে অসত্য না। আর আপনাদের যদি শহীদ থাকে, তাহলে তো আমরা তো অস্বীকার করছি না আপনাদের থাকে। আবার যদি বলছেন এইটা হলো এই যে আওয়ামী লীগের ক্যারেক্টার, আমরা একা করেছি। এই আন্দোলনের দ্বিতীয় শহীদ আমার পদধারী নেতা চট্টগ্রামের অসীম, আপনি অস্বীকার করছেন। যদি বলছেন, কিন্তু বলছেন, এইটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী ক্যারেক্টারের কথা বলতো, তাদের মধ্যে সেই চরিত্র ইতিমধ্যে অলরেডি চলে গেছে। আপনাদের শহীদের বিচার তো আপনাদের সবার আগে চাওয়া উচিত। ওয়াসিমের কথা, শহীদের আবু সাইদের কথা আমরা কিন্তু পরপর বলি। যদি বলছেন, আচ্ছা, আমি যদিটা উইথড্র করলাম, এবং আপনাদের শহীদের বিচার আপনারা না চেয়ে আপনারা সেটার উপর দাঁড়ায় আপনারা নির্বাচন চাচ্ছেন। বিচার করতে হলে আমাদের এবং ভারতীয় যে আধিপত্যের কথা বলেছেন, আপনি যে ভারতীয় আধিপত্যের কথা বলেছেন, এখন কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না, এই ভারত নানা ষড়যন্ত্র করে। আপনি শুরুতে কিন্তু প্রণব মুখার্জির কথা বলেছেন, সে স্বীকার করেছে কিভাবে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় এনেছে। এখন কিন্তু যে গুঞ্জন শোনা যাচ্ছে যে ভারতকে আপনারা আবার তুষ্ট করার জন্য এবং ভারতের প্রেসক্রিপশনে আবার যে একটা আপনারা যে একটা সমীকরণ আবার রচনা করছেন, এটা কিন্তু আপনাদের বিপরীতেই। জনগণ কিন্তু এই জিনিসগুলো কখনোই ভুলে যাবে না, এবং এটা অবশ্যই আপনারা বড় রাজনৈতিক দল, আপনাদের এটা অনির্বাচিত সরকার, আপনারা নির্বাচনে গেলে আপনারা সংবিধান করবেন, বিচার করবেন, সবকিছু করবেন, কিন্তু এটা ভুলে যান না যে জনগণকে বাদ দিয়ে পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে তার কিন্তু এই
জুলাই আগস্ট কিন্তু আপনারা বলেন যে 7 মাস অনেক দিন হয়ে গেছে, অনেক 7 মাস পার হয়ে গেছে, তাও কিছু হয় নাই, কিন্তু মাত্র 7 মাস পার হয়েছে, এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই, অনেকে কিন্তু এখনো হাসপাতাল থেকে পুনর্বাসন কেন্দ্র থেকে এখনো বাসায় যায় নাই। তাহলে এটার উপর দাঁড়ায় যদি আবার নির্বাচন বলেন এবং শহীদ জারি হোক, এই দেশেরই শহীদ, সেটা ছাত্রদের শহীদ হোক, বিএনপির শহীদ হোক, জামাতের শহীদ হোক, এই শহীদদের বিচার না চেয়ে এবং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আবার আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, যে 15 বছর ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে, এখন ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বাদ, আমরা নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাব, সেটা জনগণের সাথে এবং এই শহীদদের সাথে বেইমানি করা হবে। এবং তাসনুবা, বিচারের সাথে কি নির্বাচনটা সাংঘর্ষিক কিনা সেই প্রশ্ন যদি একটু আমরা কিন্তু পুরো আপনাদের দল থেকে কি মনে করছেন কিনা এরকম যে বিচার প্রক্রিয়াটা একটি নির্বাচনে গেলে বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে? বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং বিচারের যে অস্পষ্টতা, বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে এস্টাবলিশ ছিল, আমরা এটার মধ্যে হাসিনার বিচারটা পুরো এটা আমরা চাই না। আমরা একটা দৃশ্যমান অগ্রগতি চাই এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে সদিচ্ছা চাই যে হাসিনার বিচার হতে হবে। এবং আমরা কিন্তু বিভিন্ন দিকে সুর কিন্তু অন্যরকম দেখছি। আপনি দেখেন যে যেই ভারত হাসিনাকে পালছে এবং ডেডিকেটলি সাপোর্ট করছে, তারা কিন্তু বাংলাদেশে এখন নির্বাচন চাচ্ছে। 7 মাস আগেও জানুয়ারিতেও কিন্তু তারা বাংলাদেশে বলেছে যে নির্বাচন হলে উগ্রবাদ, ইসলাম উগ্রবাদের, এখানে জঙ্গিবাদের উত্থান হবে। এখন তারা কিন্তু নির্বাচন চাচ্ছে। কেন চাচ্ছে? এবং প্রত্যেকটা কথা কিন্তু তাদের মিল আছে। আসলে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বা থেমে যাবে এটি মনে করার কি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ আছে কিনা যদি একটু বলেন। নির্বাচন মানে হাসিনার বিচারের সাথে আমার মনে হয় না আওয়ামী লীগের দল হিসেবে এবং হাসিনার বিচার হিসেবে আমার মনে হয় না যে কোনো কিছুর তুলনা চলে। এটাকে সম্পূর্ণ আলাদা একটা এবং এটাকে জাতীয় একটা ভাবে দেখতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা হিসেবে দেখা উচিত না, এটা বাংলাদেশের একটা এজেন্ডা হিসেবে দেখা উচিত। আমরা কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছি। এবং আমরা যখন বলি যে আপনারা বিচার এবং সংস্কারের এজেন্ডা হিসেবে যদি দেখেন সেক্ষেত্রে তাহলে নির্বাচন হলে সেটির মানে এই বিচার বাধাগ্রস্ত হবে, সেটি ভাবার কি কারণ থাকতে পারে? কারণ আপনি দেখেন সবকিছু কিন্তু এখন নির্বাচন কেন্দ্রিক। ওনাদের থেকে যে অসহযোগিতামূলক ব্যাপারগুলো আছে সেটাও কিন্তু নির্বাচন কেন্দ্রিক। আমাদের যে বিচার ব্যবস্থা সংস্কার যে কিছু কমিশন যে সুপারিশ দিয়েছেন, সেই যে ঐকমত্য কমিশনের সাথে ওনারা বলছেন যে 7 মাস হয়ে গেছে, এখনো কেন কোনো পর্যায়ে পৌঁছাচ্ছে না কমিশন, ঐকমত্য কমিশন। কিন্তু 13ই মার্চ কিন্তু ওনারা সবাইকে ডাক দিয়েছেন, এখনো কিন্তু সব রাজনৈতিক দল বসে নাই। এই যে কিছু সংস্কার বাকি, এবং আমরা কিন্তু দেখেছি নির্বাহী কর্তৃত্বের মধ্যেই কিন্তু ছিল এই বিচার, এবং যে সংবিধান প্রধানমন্ত্রীর হাতে সব একক ক্ষমতা ছিল। হ্যাঁ, এখন কিন্তু ওই সংবিধান রেখেই যদি পরবর্তী সরকার যায়, তাহলে সব বিচার বিভাগ যে মানে আপনারা চাচ্ছেন গণপরিষদ নির্বাচন হয়ে আগে সংবিধান পরিবর্তন হবে, তারপর নির্বাচন হবে। সংবিধান পরিবর্তন না, আমরা কিন্তু না, এখানে একটু কারেকশন আছে। আমরা কিন্তু বলেছি যে সংবিধান সংস্কার করার ম্যান্ডেট কিন্তু অন্তর্বর্তী সরকারের নাই এবং এটা পরবর্তী নির্বাচিত সরকারের নাই, এটা নির্বাচিত গণপরিষদের আছে। এবং জুলাই চার্টারকে যদি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেন যে এটা পরবর্তী নির্বাচিত সরকার কিন্তু করতে বাধ্য থাকবে। অর্থাৎ প্রফেসর ইউনূস যে কথাটি বলেছেন যে যদি কম সংস্কার চান সেক্ষেত্রে ডিসেম্বরে, যদি বেশি সংস্কার চান সেক্ষেত্রে জুনে, এই নির্বাচন কি গণপরিষদ নির্বাচন হবে? অবশ্যই অবশ্যই। এবং আমরা চাই যে বিচার বিভাগ যেভাবে নির্বাহী বিভাগের উপর অধীনস্থ ছিল, এবং বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি যে বাংলাদেশে বিচার বলে কি কোনো কিছু ছিল? এখন এই জিনিসটার যদি একটা সুষ্ঠু কাঠামো, এই জিনিসটা বলতে আমি হাসিনার বিচারের কথা বলছি, যদি একটা সুষ্ঠু কাঠামোর মধ্যে, সুষ্ঠু ফ্রেমওয়ার্কের মধ্যে, সুষ্ঠু মানে একটা রোড ম্যাপের মধ্যে না ফেলে এবং এটা একটা যদি দৃশ্যমান অগ্রগতি না থাকে, কারণ এখন কিন্তু তাহলে সার্জিস আলমের যে বক্তব্য যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ, এটার আমার মনে হয় দোলা এটার মোটামুটি কি সেই না এটা কিন্তু এটা আমরা কিন্তু আমি আপনার অনুষ্ঠানের শুরুতেই বললাম যে বিচার এবং সংস্কার যে দীর্ঘ প্রক্রিয়া, এটা কিন্তু আমরা বুঝি। কিন্তু সার্জিস আলমের এই বক্তব্যটা নিয়ে আমার মনে হয় আমার পার্টির অনেক বক্তা এটা গণমাধ্যমে অনেকবার বলেছে, তারপরেও যেহেতু এটা অন টেবিল আসলো, যে এটা উনি তখন রায়ের বাজারে কবর জিয়ারতের পরে একজন মা খুবই কান্নাকাটি করছিলেন এবং ওই মুহূর্তে ওনার এটা নিজস্ব বক্তব্য ছিল। এটা আমরা বারবার বলেছি, তারপরেও এই একটা পয়েন্টকে ঘিরেই সব কথা আসছে। আমরাও বুঝি যে এগুলা ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে একদম শেষ করে তারপর নির্বাচনে যাবে, এই কথাটা আমরাও বুঝি না। উনি যেরকম বললেন যে একটা ঐক্যমতে পৌঁছাতে চায়, একটা মিডলে আসতে চায়, ওনারাও আসবেন, আমরাও আসবেন। আমরা কি বলছি যে আমাদের নাহিদ ইসলাম যেটা বলেছেন যে আপনি
সংস্কার এবং বিচারে আমাদেরকে সহযোগিতা করেন বা আপনি আমাদের দিকে হাত বাড়ান, আমরা নির্বাচনের দিকে হাত বাড়াবো। এখন নির্বাচনের ব্যাপারেও তো ঐক্যমতে আসতে হবে, সংস্কার বিচারে যেরকমভাবে আসতে হবে নির্বাচনের ব্যাপারেও আসতে হবে। আমরা কিন্তু ঐক্যমতের জন্যই ডাক দিচ্ছি এবং সরকার থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে এই 13 মার্চে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে যদি আপনারা চান যে অন্যান্য দল আপনাদের সাথে ঐক্যমত্যে পৌঁছাবে, তাহলে সেক্ষেত্রে একটি রোড ম্যাপ হয়তো আপনাদের দল থেকে দেওয়াটা জরুরি, যে কি ধরনের সংস্কার এবং বিচার প্রক্রিয়া আসলে কি ধরনের ঐক্যমতে আপনারা পৌঁছাতে চান। এবং কারণ এই বক্তব্যগুলো সবই আসলে খুবই সারফেস দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে। কারণ আমরা তো সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনের বিচার সাথে প্রক্রিয়ার সাথে নির্বাচন প্রক্রিয়ার কি দ্বন্দ্ব আছে এবং নির্বাচন হলে কেন বিচার হওয়া সম্ভব নয় এবং আপনারা আসলে কি চাচ্ছেন স্পেসিফিক্যালি সেই বিষয়ে হয়তো সামনে আপনাদের যখন রোড ম্যাপ আসবে 166টা সুপারিশ দিয়েছে স্প্রেডশিটে, আমরা কিন্তু ওই সুপারিশগুলো ধরে ধরে কিন্তু আলাপ করতে পারি। হ্যাঁ, ওইগুলো আপনি যখন 166টা সুপারিশ 5টা সংস্কার কমিশন মিলে দিয়েছে, তাহলে আমরা ওই সুপারিশগুলোর ভিত্তিতে কিন্তু আলী রিয়াজ সাহেব বলেছেন যে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলাদা বসবেন, তারপর একসাথে বসবেন। আচ্ছা, আমরা কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে অন্তত যেতে পারি। এটি যখন আসবে তখন হয়তো এই বিষয়ে আমরা আমরা আরো নেতাদের মুখে শুনছি যে ওনারা অলরেডি ডিক্লেয়ার করেছে যে ওনাদের হাতের লেখার সংস্কার আমরা মানি না, আমরা গিয়ে এটা আবার সংশোধন করব। এই বক্তব্য নিয়ে আমরা জনাব বাবুলের কাছে যাব। তার আগে খুব সুনির্দিষ্ট কিছু জিনিস আমি জানতে চাই তাজনুবা, এবং আপনি যদি একটু ছোট করে আমাকে উত্তর দেন। যেমন আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম যে এক ধরনের আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডানপন্থার দিকে একটা ঝোঁক, এবং এই ডিপ্লোম্যাটে যে সাক্ষাৎকার নাহিদ ইসলাম দিয়েছেন সেখানেও জনাব নাহিদ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে যে জামাতে ইসলামের সঙ্গে এনসিপি কি ঘনিষ্ঠ কিনা। এই প্রশ্নগুলো বারবার করে কেন আসছে একটা ডানপন্থার ঝোঁকের কথা, এবং জামাতে ইসলাম কি আপনাদের সাথে বেশি ঘনিষ্ঠ কিনা, এই প্রশ্নগুলো কেন উঠছে আপনার মনে হয়? আপনি যদি ডেমোক্রেটের ইন্টারভিউটা পড়েন, এটা হ্যাঁ ডিপ্লোম্যাটের সরি, সো এটাতে কিন্তু একদম পরিষ্কার বলেছে যে এখানে কারোর সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই, জামাতের সাথেও না। আমরা জামাত, বিএনপি এবং ছাত্র জনতা হাসিনার বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছিল, কিন্তু তার মানে এই না যে এদের একসাথে মিল আছে। এখন আমাদের রাজনৈতিক যার যার আলাদা দল আছে, এবং এখানে যেটা বলা হয় যে ডান দিকে ঘেঁষা বা এখানে ঘেঁষা, এগুলো আমার কাছে মনে হয় যে গত 7 মাসে বা জাতীয় নাগরিক কমিটি হওয়ার পর থেকে এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা বারবার আমাদের বক্তব্যে বলেছি যে এরকম কোনো ঘনিষ্ঠতা বা এরকম কোনো জামাতপন্থী বা ডানপন্থী বা বামপন্থী এরকম কোনো নাই। এনসিপি একটা মধ্যমপন্থার দল, এবং বাংলাদেশপন্থী সবাইকে নিয়ে আমরা, যারা আমাদের সাথে বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই, আমরা তাদেরকে নিয়ে আগাবো। এরকম মানে আজকের ওই ইন্টারভিউতে তো উনি একদম পরিষ্কার করে বলেছেন যে এরকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নাই। এবং কিন্তু সেটা কি, এই অভিযোগগুলোকে এই কারণে উঠছে যে যখন মাজার ভাঙার মতো ঘটনা ঘটে, যখন মেয়েদেরকে হেনস্থা করার মতো ঘটনা ঘটে, এবং সেক্ষেত্রে যখন তৌহিদি জনতা নাম দিয়ে থানা থেকে ছুটিয়ে আনার ব্যাপার হয়, যখন ধর্ষণের মতো ঘটনা ঘটে, তখন আসলে এই বিষয়গুলো নিয়ে এনসিপি কিছুটা চুপচাপ ভূমিকা পালন করে, কিছুটা নীরব থাকে তারা, সেই জন্য কি এই অভিযোগগুলো উঠছে? চুপচাপ থাকে বা নীরব ভূমিকা পালন করে এরকম না। মাত্র 28শে ফেব্রুয়ারি দলটা আত্মপ্রকাশ করেছে, এবং তারপরেই কিন্তু সিরিজ অফ ঘটনায় যে নারী সহিংসতার এবং ধর্ষণের ঘটনা, আমরা হয়তো নতুন দল হিসেবে খুব বড় কর্মসূচি দিতে পারি নাই, কিন্তু আমাদের বিভিন্ন নেতারা, আমি নিজেও 2টা বিক্ষোভ সমাবেশে গিয়েছি, বিবৃতি দিয়েছি, আমরা বিভিন্ন, আপনারা যখন টকশোতে ডেকেছেন আমরা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। নারী প্রশ্নে শুধু এনসিপি না, কোনো রাজনৈতিক দলেরই আমার মনে হয় না আপোষ করার কোনো সুযোগ আছে জুলাইয়ের পরে। কোনো রাজনৈতিক দলই নারীকে বাদ দিয়ে আর সামনের দিন ভাবতে পারবে না, এটা একদম ক্লিয়ার। কিন্তু এই যে মাজার ভাঙ্গার যে ব্যাপারগুলা, আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে উগ্রবাদ, সেটা যেই পন্থারই হোক, ধর্মীয় সম্প্রীতি যদি সহাবস্থান যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু উগ্রবাদের বিরুদ্ধে যদি দাঁড়ানো যায়, তাহলে কিন্তু আপনাকে কোনো এদিকেও যেতে হবে না এদিকেও যেতে হবে না, এই কোনো পন্থা অবলম্বন করতে হবে না। আপনি যেটা ব্যক্তি স্বাধীনতা, যদি আপনি পক্ষে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো সাইড নিতে হবে না। মাজার ভাঙ্গা অবশ্যই এটা গঠিত কাজ, ইসলামপন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা নিজে থেকে এটা উদ্যোগ নিয়ে, এটা যে সঠিক না এটা আপনারা যদি প্রকাশ করেন, তাদের মধ্যে যদি সংলাপ হয় এবং বিশেষ বড় আকারে গোষ্ঠীদেরকে যদি, মানুষদেরকে যদি এটা জানানো যায়, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আরও সারফেসে উঠে আসবে বা সমাজে উঠে আসবে। জি, এ বিষয় নিয়ে সময় থাকলে হয়তো আরও আলোচনা করতে হবে, এবং খুব রিসেন্টলি আপনি নিশ্চয়ই দেখছেন যে সামান্তা শারমিন তিনিও একটি টক শোতে এই বিষয় নিয়ে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু আজকে আমাদের এই বিষয় নিয়ে আর কথা বলার সময় নেই। ছোট করে যদি একটু জানতে চাই যে সম্প্রতি আসিয়ার জানা যায় আপনার দলের নেতারা হেলিকপ্টারে করে গেছেন,
আপনি কিভাবে এটিকে দেখেন? আপনার কি মনে হয় যে হেলিকপ্টারে বসে জনগণের সাথে সম্পর্ক গড়ে ওঠে কিনা? আপনি নিশ্চয়ই জানেন যে ভোলা সাইক্লোনের পর ইয়াহিয়া খান হেলিকপ্টারে করে সেই জায়গাটা যে জায়গা দূর থেকে তিনি দেখেছিলেন এবং দেখে বলেছিলেন যে আমার কাছে অত খারাপ মনে হচ্ছে না। ওনারা জানা যায় গিয়েছেন, সেটি একটি ডিফারেন্ট প্রেক্ষাপট। কিন্তু এই যে হেলিকপ্টারে চড়ে যাওয়ার যে এক ধরনের সংস্কৃতি বা 5 তারকা হোটেলে যে অ্যাম্বার প্যাকেজ নিয়ে কথা উঠেছে, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন? জনগণের কাছ থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন কিনা, বা পুরনো যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের রাস্তায় হাঁটছে কিনা ছাত্রদের? না, আমরা পুরনো রাজনৈতিক দলের পথে হাঁটার জন্য কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে বা এতগুলো তরুণ এই কঠিন পথ বেছে নেয় নাই বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর হেলিকপ্টারের ব্যাপারটা, এটা আমরা নিজেরাই ফোরামে উঠিয়েছি, আমরা নিজেরাই এটার ব্যাখ্যা জানতে চেয়েছি। আমরা বিশ্বাস করি যে এনসিপি আজকে পর্যন্ত এই ডেটে খুবই ইন্টারনাল ডেমোক্রেসি খুব মেনটেন করে। এখানে প্রত্যেকটা সদস্যই কিন্তু ফোরামে কথা রাখতে পারে, জিজ্ঞাসা রাখতে পারে এবং এটার স্পষ্ট ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়। এবং আপনারা জানেন যে সার্জিস একটা ব্যাখ্যা কিন্তু দিয়েছে, কিন্তু আমরা আশা করব যে এটার যাতে আর রিপিটেশন না হয় এবং এটার মিডিয়াতে আসার আগে, আপনারা প্রশ্ন করার আগে আমরা নিজেরা এটা ঘরে প্রশ্ন করেছি। আরেকটা যেটা যে ইফতার, যেটা এটার ব্যাখ্যাও আমরা বেশ কয়েকবার দিয়েছি যে একটা নতুন রাজনৈতিক দল আসছে এবং কোন প্রেক্ষাপটে আসছে। আপনার সময় কম, আমি তাও সংক্ষেপে বলি কোন প্রেক্ষাপটে একটা নতুন রাজনৈতিক দল আসছে। যদিও বলে যে রাজনীতি ময়দানে আবেগের কোনো জায়গা নাই, কিন্তু এতগুলা এই 36 দিনের ইন্টেন্স একটা বাংলাদেশের পর যেই দলগুলো নেতৃত্বগুলা একটা রাজনৈতিক দল করে, বাংলাদেশের মানুষের কিন্তু তাদের প্রতি একটা আবেগ থাকে। সো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ছিল যারা আমাদের প্রথম একটা কর্মসূচিতে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজেরা ভেবে আপনারা এই আয়োজন করেছেন। তাদের কথা ভেবে না, তাদের সাহায্যেই কিন্তু আমরা এটা করতে পেরেছি, করতে পেরেছি। এখন কিন্তু শুভাকাঙ্ক্ষী আরো কথা বলতাম যে শুভাকাঙ্ক্ষী আসলে কারা এবং তারা আসলে কোন, এটা আমরা প্রকাশ করতে চাই। কারণ হচ্ছে যদি এই নিরাপত্তার যদি একটা ব্যবস্থা থাকতো বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এটা আমরা প্রকাশ করতে চাই এবং এই সংস্কৃতিটা আমরা এনসিপি আনবে। জনাব বাবুল, এবার আপনার কাছে যেতে চাই। এই যে বড় প্যাকেজ ছোট প্যাকেজের কথা বলা হচ্ছে, যদি এমন হয় যে তারা যেই দাবি করছেন গণপরিষদ নির্বাচন, সেটিতেই তারা অটল থাকবেন, সেক্ষেত্রে আসলে বিএনপি কি করবে? আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? বিএনপির কথা বলছে, দেশের মানুষ আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে। বিএনপি আর এনসিপি তো মাত্র 2টা রাজনৈতিক দল না, বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে। সেটা সময়, পরিবেশ, পরিস্থিতি বলে দিবে। তবে দেখেন কিভাবে, কি চমৎকারভাবে ইলেকশনকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। নির্বাচন বললেই গণবিরোধী ভূমিকা, নির্বাচন বললেই আমরা বিচার চাই না, নির্বাচন বললেই আমরা সংস্কার চাই না। কোন ধরনের বক্তব্য? হাসিনাও বলতো যে গণতন্ত্র চান না উন্নয়ন চান, হ্যাঁ, আর এখন বলা হচ্ছে যে বিচার চান না সংস্কার চান না ভোট চান। মানে কি একটা চমৎকার! গণতন্ত্রের অন্যতম প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন। আবার বলা হচ্ছে বিএনপি ভারতের, কি গুজব শোনা যাচ্ছে। আরে ভাই, গুজব নিয়ে আপনি যদি টকশোতে কথা বলেন, গুঞ্জন নিয়ে, তাহলে আপনি কি কথা বলবেন বলেন? বরং আমরা গুঞ্জন শুনছি না। এই যে বলছিলাম না, 11 যে ষড়যন্ত্র, 11 ভূত তাদের মাথায় পেয়ে বসেছে। কেন বসেছে বোঝেন নাই? থাকতেন হলে, বয়স কম, এখন 5 স্টারে থাকেন, চলতেন রিক্সা, এখন হেলিকপ্টারে চলে যান এক জায়গাতে অন্য জায়গায়, খাইতেন টিএসসিতে ইফতার, এখন করেন 5 স্টারে। এখন তো ক্ষমতার নেশা তাদেরকে পেয়ে বসেছে। একদিনও যদি বেশি থাকতে পারি, একটা তদবির বেশি করতে পারবো। আমি নতুন বন্দোবস্তের কথা বলি নাই। আমরা নতুন বন্দোবস্ত করে বাংলাদেশকে একটা সুন্দর একেবারে এসে উঠিয়ে দিবে। আমি আমার 31 দফা সংস্কারের কথা বলেছি, হ্যাঁ, তারও আগে বলেছি, আপনারও আগে বলেছি, এর আগে বলিনি। 18 সালেও বলিনি, 14 সালেও বলিনি, 1 সালেও বলিনি, হ্যাঁ, এবার আমি বলেছি। এখন আপনি সংস্কার করে হাই হোসেন করে আত্মাহুতি দিবেন, আপনি আমার বিচারের জন্য আপনি আমার ভোট ঠেকিয়ে রাখবেন, কি নির্বাচনের কিসের জন্য, আরো কি সংস্কারের জন্য আপনি আমার নির্বাচন পিছিয়ে দিবেন। এটাও তো মানুষ মনে করতে পারে যে আপনাকে ক্ষমতার প্রাচুর্য, নেশা, মাদকতা আপনাকে পেয়ে বসেছে, সেই জন্য আপনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। অল ইলেভেনের ভূত আপনার মাথায় পেয়ে বসেছে, এটাও মানুষ এখন বলছে। আপনি জনগণের কথা বলছেন, আপনি জনগণের কথা বলছেন, আমার এই স্পেলটা আমি শেষ করি, নিশ্চয়ই আপনি আমার 30 সেকেন্ড লাগবে। আপনি জনগণের কথা বলছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, জনগণের সমস্ত লিজ আপনি নিয়েছেন, হ্যাঁ, তাহলে জনগণের কাছে ভোট কালকে আপনি ঘোষণা দেন যে আমি আমার ইস্তেহার করবই, আমি বিচার করবই, আমি এত যোগলে ফাঁসি দিব, আমি নতুন বন্দোবস্ত করব। তো জনগণ তো আপনাকেই গ্রহণ করবে। জনগণের উপর যদি আপনার আস্থা থাকতো, তাহলে আপনি নির্বাচনকে ভয় পাইতেন না। নির্বাচন বলতেন যে কালকে নির্বাচন হোক, পরশুদিন আমি যাই বাংলাদেশকে সব এই করে দেব, ওই আস্থাটুকু আপনার নাই।
আর আপনার ডাকে ওই দিন যেহেতু জনগণ এসেছিল, কালকে ডাক দেন, তার 100 ভাগের 1 ভাগ আপনি পান কিনা। অতএব জনগণের গল্প এগুলা এই টকশোতে এগুলো বইলে টেলে বিভ্রান্ত করেন না। আপনার ক্ষমতার মজা আছে, আপনি তদবির করতেছেন, আপনি ট্রান্সফার করতেছেন, ইচ্ছা মতো বসাইতেছেন, ইচ্ছা মতো খুলতেছেন, ডিসি বানাইতেছেন, এসপি বানাইতেছেন, দক্ষিণে পদায়ন করতেছেন, এগুলো তো ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে। ওয়াসাই নিতেছেন, দেশাই দিতেছেন, সব দিচ্ছেন। এর চাইতে মজা কি আর আছে? এর চাইতে মজা কি আর আছে? এখন আপনারা প্রশ্ন করেন। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যখন 31 দফা যে সংস্কারের কথা বলছেন, তখন জয়পুরহাটে বরগুনায় পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে, চাঁদা পেয়ে চাঁদা না পেয়ে একজনকে মেরে থানায় পাঠানোর ঘটনা ঘটেছে। শোনেন, এটা বিএনপি একা ঘটায় নাই। আপনি গুগলে সার্চ দেন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র কতজনকে কোথা থেকে সারাই নিছে, কার বাড়ি দখল করছে, কার থেকে মুক্তিপণ নিছে, কার থেকে চাঁদা নিছে, দেন। আমার বক্তব্য সেটা না, এটা দেশকে অস্থিতিশীল করবার জন্য। আমি বললাম না অনিলেবেনের কনস্পিরেসি, তাই বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বিএনপি বাংলাদেশের কোন নেতা কোথায় কি ঘটনা ঘটাবে, কার বইয়ের সাথে সে কি ব্যবহার করবে, এটা পার্টি নির্ধারণ করে দেবে না। যদি বিএনপির কেউ সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে, বিএনপি জিরো টলারেন্স। যত ঘটনা ঘটানো হয়েছে ডিজন করি নাই আমরা ওন করেছি যে হ্যাঁ, সময় থাকলে বিষয় নিয়ে আমরা আরো বিতর্ক করতে পারতাম। আমাদের সময় একদম শেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে।